রাজ আর নন্দিনীর 5 বছরের প্রেমের পরিণতি ছিল বিয়ে। তারা দুজনেই খুব খুশি ছিল। হঠাৎ তাদের বিয়ের দিনই নন্দিনীর প্রিয় বান্ধবী কাম মামাতো বোন নিতার পাতা জালে নন্দিনী আর রাজের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ঘটনা। নিতা কি তার অভিসন্ধি পূরণ করতে সমর্থ হবে? রাজ কি পারবে নন্দিনীকে নিতার পাতা জাল থেকে বের করে আনতে? জানতে হলে শুনতে থাকুন সঞ্জীব সোমের লেখা প্রেম না অভিশাপ গল্পের দ্বিতীয় পর্ব। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। অর্ক এবং রাজ দুজনেই ভালো করে লক্ষ্য করে দেখে ল্যাপটপের মধ্যে চলা বিয়েবাড়ির সেই ভৌতিক ঘটনাগুলো, যেখানে নন্দিনী অশরীরী কাণ্ড কারখানা করে চলেছে। তারা দুজনেই ভালো করে লক্ষ্য করে নন্দিনীর মধ্যে বারবার ফুটে উঠছে এক ভয়ঙ্কর মুখশ্রী, ঠিক যেমনটা আমরা সিনেমাতে দেখে থাকি। অর্ক এবং রাজের এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায়। তারা এক জায়গায় বরফের মতো জমে যায়। তাদের শীত দ্বারাবে ঠান্ডা স্রোত নেমে যায়। রাজ অর্ককে বলে, মনে হয় আমাদের এই সমস্যা থেকে বর্তমানে অনুপ স্যারই উপকার করতে পারবে। অর্কর মুখে একটা উজ্জ্বলতা ফুটে ওঠে এবং উৎসাহ নিয়ে ও বলে ওঠে, ঠিক বলেছিস রাজ, অনুপ স্যার ভূতপ্রেত নিয়ে রিসার্চ করতে থাকেন, আর উনি বলতে পারবেন এখানে নন্দিনীর সাথে কি হয়েছে। আমার মনে হয় অনুপ স্যারকে আমরা এখন ইউনিভার্সিটিতেই পাবো। রাজ ব্যস্ত হয়ে বলে, তাহলে আর দেরি কিসের ভাই, চল আমরা এক্ষুনি বেরিয়ে যাই। তারপর রাজ আর অর্ক দেরি না করে চটপট ল্যাপটপ এবং বিয়েবাড়ির করা ভিডিও রেকর্ডিংয়ের সমস্ত প্রমাণসহ রওনা হয়ে যায় অনুপ স্যারের উদ্দেশ্যে। ওদিকে নিতা নন্দিনীর মায়ের করা অপমান সহ্য করতে না পেরে রাজের বেরিয়ে যাওয়ার পরপরই সেও বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এ কি, মাঝরাত প্রায় 3টে বাজে। নিতা সোজা নিজের বাড়িতে না গিয়ে পৌঁছলো ঘন জঙ্গলের ভেতরে, যেখানে অঘরী সাধুতান্ত্রিক নিজেদের প্রেত সাধনা করেন, যে স্থানে মনুষ্য জাতির বিনা উদ্দেশ্যে আসা বারণ। নিতা এক জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে খুব উল্লসিত ও আনন্দে বিভোর হয়ে নেমে পড়ে এবং মুখে গুনগুন করে গান গাইতে গাইতে চলছে ঘন জঙ্গলে সেই অঘরীতান্ত্রিকের আস্তানার দিকে। নিতার মুখের ভেতরে ওই উজ্জ্বলতা আর হাসি দেখে বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না যে তার প্রিয় বান্ধবীর সাথে যা ঘটেছে তাতে তার বিন্দুমাত্র ক্ষোভ আছে, বরং তার মুখের আনন্দ ও হাসি আর গুনগুন করে গাওয়া গানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে আজ খুব খুশি। সে যা চাইছিল আজ সেটা পূরণ হয়ে গেছে। রাতের আধার যেন আরো ঘন হয়ে গেছে। ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো প্রবেশ নিষেধ। জঙ্গলের ভেতরের এই গভীর স্থানে, যেখানে দিনের বেলাতেও মানুষ প্রবেশ করে না, সেখানে নিতা এসেছে। এমন অন্ধকারময় জঙ্গলের ভেতরে সাধুতান্ত্রিকের বাস। রাস্তায় জায়গায় জায়গায় পড়ে রয়েছে শুকনো গাছের পাতা। এই পাতার উপরে পা পড়তেই মচমচ শব্দ হচ্ছে। চতুর্দিকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। জঙ্গলের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা বাস করছে। নিতাই নিস্তব্ধতাকে ভেঙে হাতে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে হেঁটে চলেছে নিজের গন্তব্যস্থলে। জঙ্গলের অনেকটা ভেতর হেঁটে আসার পর নিতা দেখতে পায় একটা বহু পুরনো অশ্বত্থ গাছের তলায় অঘরী সাধুতান্ত্রিক ধ্যান মুদ্রায় বসে আছেন। সেই সাধুতান্ত্রিকের চতুর্দিকে ছিটিয়ে রয়েছে লাল সাদা রেখা, মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল আর কালো জাদু করার মতো সমস্ত সামগ্রী, যা প্রেত সাধনার মতো কাজে ব্যবহার হয়ে থাকে। অঘরীতান্ত্রিকটির পরনে কালো কাপড়, সারা গায়ে চিতাভস্ম লাগানো, কপালে বড় কালো টিপ, মাথায় লম্বা লম্বা জটা, আর সেই জটা দিয়ে মাথার ওপর খোপা করা।
বাহু, গলা, হাত, এমনকি মাথার জটাতেও রুদ্রাক্ষের মালা। অঘরী সাধুতান্ত্রিকের এই বীভৎস রূপ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। ওই অঘরী সাধুর সামনে গোল রেখার মধ্যে একটা বড় প্রদীপ প্রজ্বলিত রয়েছে, আর সেই প্রদীপের আলোতে কিছুটা আলোকিত হয়ে রয়েছে আশপাশটা। এছাড়া সেই স্থানে আর কোনো প্রকার আলো নেই। নিতা একটু দূরে দাঁড়িয়ে অঘরী সাধুতান্ত্রিককে দেখছিল। সেই অঘরী সাধুতান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যান মুদ্রায় বসে থাকা অবস্থায় হঠাৎই বলে ওঠেন, কিরে, এসে গেছিস? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? কথাটা বলেই চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে নিতা সেখানেই দাঁড়িয়ে তাকে দেখছে। অঘরী সাধুতান্ত্রিক তার মুখের খুশি ও তেজ দেখে বুঝে যায় যে তার কাজ সম্পূর্ণ হয়েছে। গভীর রাতের ঘন অন্ধকারে জঙ্গলের যে স্থানে পশু পাখি যেতে ভয় পায়, সেই স্থানটি অঘরী সাধুতান্ত্রিক কালো জাদু, প্রেত সাধনা ও তন্ত্র সাধনা করে। সেই স্থানে মাঝরাতে ৩টের সময় এসে হাজির হয় নিতা। নিতার বিন্দুমাত্র ভয় লাগেনি এই স্থানে আসতে। তাকে দেখে মনে হচ্ছে এই অন্ধকার আর এই ভয়ঙ্কর নিস্তব্ধতা ওর খুব চেনা। সে অভ্যস্ত এই স্থানে যাওয়া আসা করার পথটাতে। নিতা ফোনের ফ্ল্যাশ লাইট অফ করে হাত জড়ো করে প্রণাম করে বলে, প্রণাম সাধু মহারাজ। আপনি আমায় যা যা করতে বলেছিলেন আমি ঠিক তাই করেছি, আর আজ আমি সাফল্যের পথে। মাত্র 3 দিন, 3 দিন পর নন্দিনী এই দুনিয়া ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে, আর রাজের জীবন থেকেও। আর রাজ আমার হয়ে যাবে, শুধু আমার। বলেই হা হা করে অট্টহাসিতে ফেটে পড়ে নিতা। নিতার হাসিটি খুব ভয়ঙ্কর শোনাচ্ছিল। তার শয়তানি হাসিতে পুরো নিস্তব্ধ জঙ্গলও কেঁপে উঠেছিল। অঘরী সাধুতান্ত্রিক মহারাজ নন্দিনীকে হাতের ইশারায় থামতে বলেন। তারপর খুব গম্ভীর গলায় বলে ওঠেন, সবই বুঝলাম, কিন্তু তুই এটা ভুলে যাস না, তন্ত্র সাধনারও কিছু নিয়ম থাকে। তুই আমায় বলেছিলি তুই আর রাজ একে অপরকে ভালোবাসিস, আর তোদের ভালোবাসার মধ্যে নন্দিনী এসে পড়েছে, আর তাই আমি তোকে সাহায্য করেছিলাম। 3 দিন বাদেই নন্দিনী যখন চিরতরে তার শরীর ছেড়ে চলে যাবে, তারপর তুই আর রাজ একে অপরকে বিয়ে করতে পারিস। কিন্তু যদি কোনো কারণবশত নন্দিনী বেঁচে যায়, তাহলে কিন্তু মহা বিপদ আসবে তোর ওপর। কারণ নন্দিনীর ওপরে যে তন্ত্র সাধনা করা হয়েছে সেটি করেছিলি তুই নিজের হাতে। তোকে মনে করিয়ে দিই, তোর বলা কথা গুণাক্ষরেও যদি ভুল বা মিথ্যে হয়ে থাকে, তবে ফলটা তোর পক্ষে একদমই ভালো হবে না। কিন্তু যেই তন্ত্র সাধনার মাধ্যমে এক নিষ্ঠুর শয়তান প্রেতাত্মাকে তুই নন্দিনীর শরীরে প্রবেশ করিয়েছিস, সেই প্রেতাত্মাটাই তোকে চিরতরে নরকের গভীরে নিয়ে যাবে। কারণ কালো জাদু ও তন্ত্র সাধনার একটা নিয়ম আছে। একটা প্রেতাত্মাকে যখন একটা আত্মা দেওয়ার বদলে কোনো কর্ম করিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করা হয়, সে তখনই পিছন ছাড়ে, যতক্ষণ সে একটা আত্মাকে তার সঙ্গে না নিয়ে যায়। নিতা অঘরী সাধুতান্ত্রিকের কথাটা শোনার পর খুব ঘাবড়ে যায়, খুব ভয় পেয়ে যায় ও। কিন্তু নিজের অতি আত্মবিশ্বাসের সাথে অঘরীতান্ত্রিকের সামনে হাত জড়ো করে বলে ওঠে, আমার সব কিছু মনে আছে সাধু মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। নন্দিনীকে মরতেই হবে। আমি ওর পেছনে যে শয়তান প্রেতাত্মাকে লাগিয়েছি, সে ওর প্রাণ না নেওয়া পর্যন্ত ওকে ছাড়বে না। এই বিষয়ে আমি একদম নিশ্চিত। কারণ ও বাড়িতে একমাত্র নন্দিনীর মা ও ঠাকুমা ছাড়া আর কেউ ভূত প্রেত জাতীয় বিষয়বস্তু কোনো কিচ্ছু বিশ্বাস করে না। তাই আমি একদম নিশ্চিত। অঘরী সাধুতান্ত্রিক নিতার মুখের ভেতরে যে অহংকার আত্মবিশ্বাসটা ফুটে উঠেছে, সেটি তিনি ভালো মতো বুঝতে পারেন এবং নিতাকে সাবধান করে বলে ওঠেন, সাবধান,
অতি বিশ্বাস অনেক সময় বড় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তুই এখন যেতে পারিস। আশা করি ঠিক 3 দিন পর তোর সাথে আমার পুনরায় দেখা হবে। কথাটা শেষ করেই অঘরী সাধুতান্ত্রিক মহারাজ নিজের ঘোর তপস্যায় লীন হয়ে যান। আর নিতা তাকে একবার মাত্র প্রণাম করে সেই স্থান ছেড়ে চলে আসে। তারপর নিজের গাড়িতে করে বেরিয়ে পড়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। নিতা নিজের ফ্ল্যাটে এসেই নিজের বেডরুমে যায়। তারপর সেখানে ওয়ার্ড্রপ খুলে নাইট ড্রেসটা বের করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে এসে বেডরুমের পাশের ড্রয়ারের ভেতর থেকে একটা ফটো ফ্রেম বের করে, যেখানে রাজের ফটো ছিল। সেই ফটোটি নিতা খুব ভালোবাসার সাথে বুকে আগলে ধরে আর বলে ওঠে, আই লাভ ইউ রাজ, বলেই শান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে রাজ ও অর্ক সকালে ইউনিভার্সিটিতে এসে হাজির হয়। দুজনেই অনুপ স্যারের খোঁজ করতে করতে একটা ক্লাসরুমের বাইরে এসে দাঁড়িয়ে দেখে অনুপ স্যার ক্লাস করাচ্ছেন। অর্ক আর রাজ দুজনেই স্যারের ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। অনুপ স্যার, কোকড়ানো চুল, চোখে কালো চশমা, 50 বছর বয়স হবে মানুষটার, শ্যামবর্ণ গায়ের রং, উঁচু লম্বা। তিনি আর চোখে তাকিয়ে দেখেন দরজার বাইরে দুটো যুবক দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে এক ঝলক দেখেই তিনি চিনতে পেরেছিলেন, তাই একবার তাদের দিকে তাকিয়ে একটা ছোট্ট করে হাসি দিয়ে তাদের সেখানেই অপেক্ষা করতে বলেন। অনুপ স্যার ক্লাসে তার স্টুডেন্টদের বলছিলেন, যখন একটা প্রেতাত্মা একটা মানুষের শরীরকে দখল করে নেয়, তখন সেই মানুষের আত্মাটি মনুষ্য ও অতৃপ্ত জগতের মাঝে ঝুলতে থাকে। মানুষের আত্মাটি এতটাই দুর্বল ও অকেজো হয়ে যায় যে সে নিজের উপকার করতে আর পারে না। যদি নির্দিষ্ট সময় আত্মাটিকে মানুষের শরীর থেকে সম্পূর্ণরূপে নিষ্কাশিত না করা যায়, তাহলে সেই আত্মাটি সেই মানুষের আত্মাটিকেও নিজের সঙ্গে করে অতৃপ্ত জগতে নিয়ে চলে যায়। যখন অনুপ স্যারের ক্লাস করানো শেষ হয়ে যায় এবং সকলে বেরিয়ে যায়, ঠিক তখন অর্ক ও রাজ ক্লাসরুমের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করেই স্যারের সামনে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করে বলে, গুড মর্নিং স্যার, কেমন আছেন আপনি? অনুপ স্যার তাদের সঙ্গে হ্যান্ডশেক করার পর তাদের দিকে তাকিয়ে গাল ভরা হাসি দিয়ে তাদেরকে বলেন, আমি তো ভালো আছি, কিন্তু তোমরা দুজনে একসাথে এরকম সময় এসেছো, তার মানে খুব দরকার। চলো আমার অফিস রুমে যাই, সেখানে বসে কথা বলা যাবে। এই বলেই দুজনেই অনুপ স্যারের অফিসে এসে বসে। অনুপ স্যারের অফিস রুমে ঢুকে তার অফিসটা অর্ক আর রাজ কিছুক্ষণের জন্য দেখে অবাক হয়ে যায়। অনুপ স্যার তাদের চোখ মুখ দেখে বুঝতে পারে যে ওরা দুজনেই বুঝতে পারছে না তার অফিস রুমের ভেতরের আশ্চর্য জিনিসগুলো দেখে যে এগুলো কি। অনুপ স্যার তাদেরকে চেয়ারে বসতে বলেন এবং আবার বলে ওঠেন, আমি এতদিন ধরে যে ভূত প্রেত পিশাচের ওপরে রিসার্চ করে চলেছি, এই অদ্ভুত ধরনের জিনিসপত্রগুলো তারই কালেকশন মাত্র। অনুপ স্যার তাদের টেনশনযুক্ত মুখ দেখে বুঝে গিয়েছিলেন যে তারা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, তাই বেশি কথা না বাড়িয়ে তিনি ডিরেক্ট রাজকে জিজ্ঞাসা করেন, রাজ, তুমি কিছু বলতে চাও তাই না? কি ব্যাপার রাজ? কাল তো তোমার বিয়ে ছিল, কিন্তু আজ সকাল সকাল তোমাকে এখানে দেখব এটা তো আশা করিনি। কি ব্যাপার? অর্ক সঙ্গে সঙ্গে বলে ওঠে, স্যার আপনি ঠিকই বলেছেন, কাল ওর বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি স্যার। বিয়ে বাড়িতে অদ্ভুত এক সমস্যা হয়ে গেছে, আর সেই সমস্যার সমাধান কিভাবে করব আমরা বুঝেই উঠতে পারছি না, তাই আপনার কাছে ছুটে এসেছি স্যার। রাজ বিন্দুমাত্র সময় নষ্ট না করে স্যারকে গতকাল বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিত বলতে থাকে এবং তাকে বিয়েবাড়ির ভৌতিক কাণ্ড ঘটে যাওয়া রেকর্ডিং করা ভিডিও ক্লিপগুলোও দেখায়। সমস্ত ঘটনা বিস্তারিতভাবে শোনার এবং ভিডিও ক্লিপগুলো দেখার পর অনুপ স্যার বলে ওঠেন,
তোমাদের দুজনকে আমার কাছে আসতে দেখেই আমি বুঝে গিয়েছিলাম নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যে আমার কাছে আসতে তোমাদের দুজনকে বাধ্য করেছে। কারণ কলেজ শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের দুজনকে তো আমি আর দেখতে পাইনি, কিন্তু আজ তোমরা এসেছো। আমি শুনেছিলাম রাজ, তোমার কালকে বিয়ে ছিল, কিন্তু আজ বউ নিয়ে বাড়ি থাকার পরিবর্তে তুমি এখানে এসেছো মানেই সাংঘাতিক কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি জানি তোমরা ইয়ং জেনারেশন, তোমরা বিজ্ঞানকে বিশ্বাস করো, কিন্তু ভূত প্রেতকে বিশ্বাস করো না। কিন্তু আমি যখনই তোমাদেরকে আমার কাছে আসতে দেখলাম তখনই আমি শিওর হয়ে গিয়েছিলাম এমন কিছু ঘটনা ঘটেছে যেটা সরাসরি অশরীরীর সাথে জড়িত। রাজ, ভিডিও ক্লিপটা দেখার পর আমি তোমাদেরকে শুধু এইটুকুই বলবো, তোমরা একদম ঠিক জায়গাতে এসেছো। আমি ভিডিও ক্লিপে যা দেখলাম তাতে আমি শিওর যে নন্দিনী সম্পূর্ণরূপে এক অশরীরীর কবলে পড়েছে। কিন্তু একটা বিষয় আমাকে খুব চিন্তায় ফেলেছে, যে 3 দিন কথাটা কেন বলল নন্দিনী তোমাকে? যদি আমার চিন্তাধারা ঠিক হয়ে থাকে তাহলে নন্দিনীর ওপরে ঘোর তন্ত্র সাধনা করা হয়েছে, আর এই তন্ত্র সাধনা বাইরের কেউ নয়, বরঞ্চ ঘরের একদম কাছের কেউ করেছে, যে নন্দিনীর একদম ভালো চায় না। অনুপ স্যারের কথাটা শুনে অর্ক এবং রাজের পায়ের তলার মাটি সরে যায়। রাজ অনুপ স্যারের সমস্ত কথা মন দিয়ে শোনার পর খুব দুশ্চিন্তার সাথে স্যারকে বলে, এখন আমাদের কি করণীয় স্যার? অনুপ স্যার নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মুখটা খুব গম্ভীর ও খুব চিন্তা করতে করতে বলেন, সবার প্রথম আমাকে এক্ষুনি নন্দিনীর কাছে যেতে হবে। আর সব থেকে জরুরি, তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমরা এটা মাথায় একেবারে গেঁথে নাও, এখন কাউকে বিশ্বাস করবে না, এমনকি নন্দিনীকেও না। অর্ক কথাটা বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞাসা করেন, স্যার বুঝতে পারলাম না। অনুপ স্যার অর্কর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলেন, তুমি এখনো একই রকম রয়ে গেলে অর্ক। আমরা এখন কি করব, কি করছি, এই সমস্ত বিষয় যদি সেই লুকিয়ে থাকা শত্রু যে নন্দিনীর ক্ষতি করছে সে যদি জানতে পেরে যায়, তাহলে হয়তো আমাদের হাতে যেটুকু সময় আছে সেটুকু নাও থাকতে পারে। তাই তোমাদেরকে সাবধান করছি। অর্ক এবং রাজ দুজনেই খুব ভালো করে লক্ষ্য করে দেখেছে, ভিডিও ক্লিপটা দেখার পর থেকে অনুপ স্যার বেশ চিন্তিত হয়ে রয়েছেন। রাজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যেখানে অনুপ স্যার নিজের ব্যাগের মধ্যে থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছেন, ঠিক সেই স্থানে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে অনুপ স্যারের চোখের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি ভিডিও ক্লিপটাতে এমন কি দেখলেন যে আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে? অনুপ স্যার মুখটা একটু ভেঁচকে খুব গম্ভীরভাবেই রাজকে বলেন, তোমরা রেকর্ডের ভিডিওটা তো দেখেছো, কিন্তু ভালো করে কি দেখেছো? অর্ক খুব টেনশনের সাথে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাজ ও অনুপ স্যারের পাশে এসে দাঁড়িয়ে বলে, স্যার আমরা অনেকবারই দেখেছি, কিন্তু আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না। অনুপ স্যার মাথা উঁচু করে দুজনাকে এক দৃষ্টে ভালো করে দেখার পর তাদেরকে বলেন, এসো আমার সাথে এসো। তারপর ল্যাপটপের মধ্যে ভিডিওটা অন করার পর একখানে গিয়ে ভিডিওটা পজ করেন। তারপর রাজ ও অর্ককে ভালো করে সিনটা দেখতে বলেন। ভিডিও ক্লিপের এই ফুটেজটা ছিল যখন নন্দিনী নতুন বধূ বেশে দেওয়ালের ওপরে হাত পা দিয়ে অদ্ভুতভাবে উঠে যাচ্ছিল এবং তার আশেপাশে দাঁড়িয়েছিল কিছু পরিবারের লোক আর নিতা। অর্ক এবং রাজ ফুটেজটা খুব ভালো করে লক্ষ্য করে দেখতে থাকে। অনুপ স্যার তাদেরকে ফুটেজটা দেখিয়ে বলে ওঠেন, বুঝেছি তোমরা এখনও কিছু বোঝোনি, এবার আমি বলছি, তোমরা মন দিয়ে দেখো। নন্দিনী যখন দেয়ালে হাত পায়ের সাহায্যে উল্টোভাবে উঠে যাচ্ছে
ঠিক নন্দিনীর পাটা ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা সোজা নয়, সেটা পুরোপুরি উল্টো হয়ে গেছে। এটা হলো একটা পয়েন্ট। অর্ক এবং রাজ এই বিষয়টা দেখে যথারীতি ঘাবড়ে গেছে। রাজ দুশ্চিন্তায় পড়ে গেছে খুব। তাদের এই অবস্থা দেখে অনুপ স্যার বলে ওঠেন, আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি ঘাবড়ালে চলবে কেন? এখনো আর একটা পয়েন্ট বাকি আছে তো। অর্ক খুব অবাক হয়ে বলে, আর একটা পয়েন্ট? এবার অনুপ স্যার হাসলেন, তারপর মাথাটা নাড়িয়ে দুজনাকে ইশারায় হ্যাঁ বললেন। তারপর নিতাকে দেখিয়ে বললেন, এখানে ভিডিওটা খুব মন দিয়ে দেখো তোমরা দুজনে। এখানে পরিবারের যে কজন রয়েছে সকলে রীতিমতো ঘাবড়ে রয়েছে, কেউ কাঁদছে, কিন্তু একমাত্র এই মেয়েটি খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর তার মুখটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে সে এই মুহূর্তে খুব মন দিয়ে আনন্দ উপভোগ করছে। এক কথায় বলতে গেলে সে নন্দিনীর এই অবস্থা দেখে খুব শান্তি পাচ্ছে। এই মেয়েটার মুখে একটা মলিন হাসি পরিস্ফুটিত হয়ে রয়েছে। ভালো করে দুইজনেই জায়গাটা দেখো, আর এই মেয়েটির চোখ দুটো ভালো করে দেখো, আনন্দে যেন জল জল করছে, যেন সে কিছু করতে চাইছিল আর সেটা সফল হয়েছে। শুধু তাই নয়, তার মুখটা একটু ভালো করে খেয়াল করে দেখো, মনে হচ্ছে ও মুখে কি যেন বিড়বিড় করে বলে চলেছে। আমার এই মেয়েটাকে খুব সন্দেহ হচ্ছে, কে এই মেয়েটা? অর্ক এবং রাজ সম্পূর্ণ জিনিসটা ভালো করে দেখার পর রীতিমতো অবাক হয়ে গেছে। এতক্ষণে পরিবেশটা এতটাই শোচনীয় হয়ে উঠেছিল যে পরিস্থিতি একটু স্বাভাবিক করতে অর্ক নিজেকে একটু সামলে নিয়ে স্যারকে বলে, এই মেয়েটাকে আপনি চিনতে পারলেন না স্যার? এই মেয়েটা তো নিতা, নন্দিনীর মামাতো বোন আর ওর বেস্ট ফ্রেন্ডও। অনুপ স্যার কথাটা শোনার পর খুব গভীর চিন্তায় মগ্ন হয়ে যান। ঠিক তখনই রাজের ফোনটা বেজে ওঠে। রাজ হাতে ফোনটা নিয়ে দেখে নন্দিনীর মা ফোন করছে। ফোনটা রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে নন্দিনীর মায়ের খুব ভয়ার্ত এবং কান্নার সুরের একটা আওয়াজ ভেসে আসে। সে বলতে থাকে, বাবা রাজ, তুমি কোথায়? তুমি শিগগিরই এসো, নন্দিনী কেমন যেন করছে, ওকে আমরা কেউ ঠেকিয়ে রাখতে পারছি না। ডাক্তারকে ডেকেছি, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তুমি তাড়াতাড়ি এসো বাবা। ফোনে নন্দিনীর মায়ের সাথে কথা বলার পর ফোনটা রেখে দিয়ে নন্দিনীর মা রাজকে যা যা বলল সেই সমস্ত বিষয় রাজ অর্ক আর অনুপ স্যারকে বলে। সঙ্গে সঙ্গে অনুপ স্যার বলে ওঠেন, চলো চলো, শিগগিরই চলো, আর দেরি করা যাবে না। এদিকে গত রাতে ঘটে যাওয়া বিয়েবাড়িতে অলৌকিক অশরীরী কাণ্ড কারখানার পর রাজ নন্দিনীকে নন্দিনীর বেডরুমের পরিবর্তে পাশের একটা রুমে নিয়ে গিয়ে যত্ন সহকারে ঘুম পাড়িয়ে রেখে দেয়। সকালে নন্দিনীর মা নন্দিনীর রুমে এসে দেখে নন্দিনী একটি শান্ত লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে আছে। তাই তিনি মেয়েকে বিন্দুমাত্র বিরক্ত না করে দরজাটি হালকা করে ভেজিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। এদিকে রাজ, অর্ক এবং অনুপ স্যার যখন নন্দিনীর বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, তখন অনুপ স্যারের সবার আগে চোখ যায় উঠোনে লাগিয়ে রাখা তুলসী মন্দিরের দিকে। একটি জলজান্ত তাজা গাছ একেবারে শুকিয়ে কালো হয়ে গেছে। গাছ শুকিয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু শুকিয়ে যাওয়ার পর কালো বর্ণ ধারণ করাটা কোনো মতেই স্বাভাবিক ব্যাপার নয়। অনুপ স্যারের হাত ঘড়িটা উনি খেয়াল করে দেখেন 12টা বাজে। লোককথায় প্রচলিত আছেই, যখন কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে তখন সবার আগে তুলসী বেদিতে লাগিয়ে রাখা তুলসী গাছ একদিনের মধ্যেই কালো হয়ে যায়। অনুপ স্যার বাড়ির ওপরের আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। এমন সময় পাশ থেকে অর্ক বলে ওঠে, স্যার, আপনি এখানেই দাঁড়িয়ে আছেন, ভেতরে যাবেন না? অনুপ স্যার আকাশের দিক থেকে মাথাটা নিচে নামিয়ে তারপর রাজকে আর অর্ককে বলেন, ভালো করে লক্ষ্য করে দেখো, কি সুন্দর রোদ ঝলমল করছে চতুর্দিকে।
শুধু নন্দিনীর বাড়ির মাথার ওপরে আকাশের মেঘটা কুচকুচে কালো বর্ণ ধারণ করে রয়েছে, যেন কোনো অশুভ শক্তি হা করে রয়েছে কোনো কিছু গ্রাস করে নেওয়ার জন্য। শুধু তাই নয়, তুলসী গাছটাকে ভালো করে দেখো। একটি গাছ যখন নিজের থেকে শুকিয়ে যায় তাকে দেখতে অন্যরকম দেখায়, কিন্তু এই গাছটি একটু ভালো করে দেখো। গাছটি এমন অদ্ভুতভাবে শুকিয়ে কালো হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে কেউ গাছটিকে পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো তখনই হয় যখন কোনো অশুভ শক্তি সেখানে বাসা বাঁধে। ইন্টারেস্টিং। বহু রিসার্চ করেছি, কিন্তু এবার মনে হচ্ছে খুব ভালো কিছুর সাথে পাল্লা পড়েছে আমার আগমনের বার্তা এতক্ষণে তার অবধি পৌঁছেও গেছে মনে হচ্ছে। কথা শেষ করে তারা সকলে নন্দিনীর বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেখানে যেই রুমটিতে নন্দিনীকে রাখা হয়েছে ঠিক সেই রুমটির বাইরে জমা লোকেদের ভিড়ের ঠিক পেছনেই তারা তিনজনে উপস্থিত হতেই নন্দিনীর রুমের ভেতর থেকে একটা আশ্চর্য ভয়ানক আওয়াজ ভেসে আসে। এখানে কি করতে এসেছিস? চলে যা এখান থেকে অনুপ। সকলেই পেছনে ঘুরে তাকিয়ে দেখে রাজ ও অর্কর সঙ্গে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছেন। নন্দিনীর মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে রাজকে জড়িয়ে ধরে বলে ওঠে, ওকে বাঁচাও বাবা, ওকে বাঁচাও, ওর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কথাটা শেষ করতেই হাউমাউ করে আছড়ে আছড়ে কেঁদে ওঠেন নন্দিনীর মা। রাজ তাকে শান্ত করে অনুপ স্যারকে দেখিয়ে বলেন, ইনি আমাদের স্যার, উনি একটু নন্দিনীকে দেখতে এসেছেন। অর্ক নিজের জিজ্ঞাসা চেপে রাখতে না পেরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আন্টি, নন্দিনীর দরজার সামনে এত ভিড় কেন? কি হয়েছে? আর আপনাকে এরকম দেখাচ্ছে কেন? অনুপমা দেবী নিজেকে একটু সামলে নিয়ে তারপর বলেন, আমি সকালবেলা নন্দিনীকে ঘুমন্ত অবস্থায় দেখে যাবার পর স্নান সেরে মন্দিরে পুজো করতে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা এসে বললেন, বৌমা, কাসর ঘণ্টা বাজিয়ে ভালো করে পুজো দাও, বেশি করে ধূপ ধুনো দিয়ে বাড়ির চারিদিকটা ঘোরাও, নন্দিনীর আশেপাশেও ভালো করে দাও। আমার মনটা কেমন কু ডাকছে। নন্দিনীকে নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা ধরেছে। যদি আমার ধারণাটা ঠিক হয়ে থাকে তাহলে নন্দিনী এই ধূপ ধুনার পবিত্র গন্ধ সহ্য করতে পারবে না। আমিও মায়ের কথা মতো মন্দিরের খুব ভালোভাবে পুজো দিলাম, কিন্তু মন্দিরে যেই শঙ্খ ঘণ্টা কাসরের আওয়াজ বেজে উঠল, ওপরে নন্দিনীর রুম থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকলো। আওয়াজ এতটাই ভয়ঙ্কর যে কি বলবো। অস্বাভাবিক ঝড় বইতে লাগলো পুরো ঘরের মধ্যে। তোমরা উপরে আসার সময় আশা করি লক্ষ্য করে দেখেছ সব জিনিসগুলো কীরকম ওলট পালট হয়ে গেছে। সব কিছু সেই ঝড়ের জন্যেই হয়েছে বাবা। অদ্ভুত ব্যাপার হলো, বাইরে কোনো হাওয়া ছিল না, শুধু নন্দিনী যতবার চিৎকার করছিল। ঘূর্ণিঝড়ের মতো ঝড় আমাদের পুরো ঘরে দৌড়ে বেড়াচ্ছিল। এমনকি নন্দিনীর রুমের দরজা জানলাগুলো দুমদাম আওয়াজ করে খুলছিল আর বন্ধ হচ্ছিল। এই কাণ্ড দেখে আমার শাশুড়ি মা বললেন, অশুভ অশুভ শক্তি তাণ্ডব করছে, শঙ্খ বাজাও, পুজো থামিও না, পুজোটা শেষ করো। আমিও পুজোটা ভক্তি ভরে সম্পূর্ণ শেষ করলাম। তারপর শাশুড়ি মার কথা মতো ধূপ ধুনো পুরো বাড়িময় ঘুরিয়ে দেখাতে লাগলাম। আমি ধূপ ধুনো পুরো বাড়িময় ঘুরিয়ে দেখাচ্ছি, তখন সব কিছু শান্ত হয়ে যাচ্ছিল। কিন্তু নন্দিনীর দরজার সামনে আসতেই দেখি নন্দিনী ঘুমন্ত অবস্থায় হাওয়াতে ভাসছে এবং খোলা দরজাটা আমি সামনে এগোতেই জোরে একটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল। শুধু দরজা নয়, ভেতরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। তারপর আমরা সকলে এখানে দাঁড়িয়ে মোটামুটি সব রকমভাবেই দরজা খোলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। আর তোমরা আসতেই নন্দিনী এইভাবে চিৎকার করে উঠল। রাজ, অর্ক ও অনুপ স্যার এখন নন্দিনী যে রুমে রয়েছে ঠিক তার সামনে বিশাল বড় বারান্দায় নন্দিনীর পরিবার সমেত দাঁড়িয়ে রয়েছে। এখানে নন্দিনীর মা অনুপমা দেবী ও বাড়িতে উপস্থিত কিছু আত্মীয় স্বজন আছেন,
কিন্তু নন্দিনীর বাবা এখানে নেই। রাজ বিষয়টা লক্ষ্য করে জিজ্ঞাসা করে, আন্টি, আঙ্কেলকে দেখছি না, উনি কোথায় গেলেন? অনুপমা দেবী খুব ধীর কণ্ঠে বলে ওঠেন, উনি ডাক্তারবাবুকে আনতে গেছেন বাবা। উনি অশরীরী অলৌকিক জাতীয় জিনিসপত্রে একদম বিশ্বাসী নন। কিন্তু আমি জানি আমার নন্দিনীকে ডাক্তারের নয়, বরঞ্চ এমন কোনো মানুষের দরকার যে আমার নন্দিনীকে এই প্রেতাত্মার কবল থেকে বাঁচিয়ে আনতে পারবে। চুপ করে দাঁড়িয়ে থেকে এসব কথা শোনার পর অনুপ স্যার বলে ওঠেন, আমি কি একটু নন্দিনীকে দেখতে পারি? অনুপমা দেবী মাথা নাড়িয়ে ইশারায় হ্যাঁ বললেন। তারপর তাদেরকে নন্দিনীর দরজার সামনে নিয়ে এলেন। অনুপ স্যার নিজের ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট শিশি বের করে তার থেকে কিছুটা জল হাতে নিয়ে দরজায় ছিটিয়ে দিলেন। সকলের চোখের সামনেই দরজার ওপরে পড়া জলের ছিটাটি অদ্ভুতভাবে বাষ্পের মতো মিলিয়ে গেল বাতাসে। এই দৃশ্য দেখে সকলে অবাক হয়ে যায়। সকলের চোখ বড় বড় হয়ে যায়, কারণ এমনটা হওয়া কোনো মতেই স্বাভাবিক নয়। দরজাটা খুলতেই যেই অনুপ স্যার ভেতরে প্রবেশ করতে যাবেন, ঠিক সেই সময় নন্দিনীর বাবা ডাক্তারবাবুকে নিয়ে এসে হাজির হন। ডাক্তারবাবু নন্দিনীর রুমের ভেতরে প্রবেশ করেন। নন্দিনী খাটের ওপরে চিত হয়ে শুয়েছিল। ডাক্তারবাবু নন্দিনীকে একটু চেক আপ করার পর খুব চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, অবস্থা ভালো দেখছি না, অনেক টেস্ট করাতে হবে, এখনই আমার নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে দিন। ডাক্তারবাবু কথাটা শেষ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নন্দিনীর বাবার দিকে এগিয়ে যেতেই একটি ব্যঙ্গাত্মক হাসির শব্দ কানে ধেয়ে আসলো সকলের। সকলেই নন্দিনীর দিকে অবাক হয়ে দেখে। নন্দিনী একটু অদ্ভুত দৃষ্টিতে ডাক্তারবাবুর দিকে মাথাটা একটু উঁচু করে ছেলে ও মেয়ে মিশেল কণ্ঠে তাকিয়ে বলে চলেছে, নার্সিংহোমে নিয়ে যাবি কেন রে ডাক্তার? তুই যেভাবে তোর মেয়ে পেশেন্টগুলোকে ভোগ করিস, ঠিক সেইভাবে ট্রিটমেন্টের বাহানায় নন্দিনীকেও ভোগ করতে চাস? কথাটা বলে নন্দিনী খুব বিচ্ছিরিভাবে হাসতে থাকে, আর তার এই হাসিতে ওখানে দাঁড়িয়ে থাকা সকলের শরীর ভয়ে শিহরিত হয়ে ওঠে। ডাক্তারবাবু খুব কাঁপা কাঁপা গলায় নন্দিনীকে বেশ ঝাঁঝি মেরে বলে ওঠে, কি যা তা বলছো তুমি? তুমি জানো তুমি কার বিষয়ে কথা বলছো? এবার নন্দিনীর চাউনি বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। নন্দিনী বিছানার ওপরে দুই হাত দুই পা দিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে এসে ফিসফিস করে খুব ধীর কণ্ঠে বলে ওঠে, 2 দিন আগে তো নার্সিংহোমে একটা 14 বছরের মেয়েকে অ্যাডমিট করানো হয়েছিল। তুই ট্রিটমেন্টের বাহানায় সারা রাত মেয়েটাকে ভোগ করেছিস, কিন্তু অসুস্থ মেয়েটা তোর নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করে, আর তুই ওটাকে রোগের কারণে মৃত্যু বলে ঘোষণা করেছিলিস। শুধু তাই না, তুই তো বাড়ির কাজের মেয়েটাকেও ছাড়িসনি। বলেই বিকটভাবে হি হি করে হাসতে থাকে। নন্দিনী কথাটা শেষ করে সেখানেই বিছানার 2 ধারে হাত ঝুলিয়ে শুয়ে পড়ে। সকলেই নন্দিনীর সমস্ত কথা শুনে ডাক্তারবাবুর দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। ডাক্তারবাবুর করা কাণ্ড কারখানা নন্দিনী যখন সকলের সামনে তুলে ধরে, তখন ডাক্তারবাবু ভয়ে আঁতকে ওঠেন এবং ডাক্তারবাবু নন্দিনীর বাবাকে বলেন, ক্ষমা করবেন, কিন্তু আমি এই মেয়ের ট্রিটমেন্ট করাতে আর পারবো না। এইটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, আপনি কোনো ওঝা ডেকে আনুন। কথাটা শেষ করেই ডাক্তারবাবু রুম থেকে বেরিয়ে চলে যান। নন্দিনীর বাবা মাথায় হাত দিয়ে চোখ ভর্তি জল নিয়ে বলে ওঠেন, অনুপমা, আমাদের এই মেয়েটার কি হলো? কি করব বলো তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এতক্ষণ দাঁড়িয়ে সমস্ত বিষয়বস্তু ভালোভাবে দেখে বুঝে ওঠার পর অনুপ স্যার নন্দিনীর বাবাকে বলেন, অনেক সময় এমন ট্রিটমেন্ট করাতে হয় যেটা ডাক্তার নয়, স্বয়ং ঈশ্বর করেন। রাজ অনুপ স্যারের পাশে দাঁড়িয়ে অনুপ স্যারের সাথে নন্দিনীর বাবার পরিচয় করিয়ে দেন। তারপর রাজ বলে ওঠে, আপনি সবই তো দেখলেন, এবার বলুন আপনি, আমরা কি করব? অনুপ স্যার রাজ, অর্ক, সুনীলবাবু ও অনুপমা দেবী
সকলের দিকে ভালো করে একবার দেখার পর বলেন, ভগবান, ভগবানকে বিশ্বাস করেন? সুনীলবাবু একটু রেগে গিয়ে বলেন, আপনি এত হেয়ালি করছেন কেন? আপনি কি আমার মেয়ের ট্রিটমেন্ট করাতে পারবেন? দেখুন, আমি আমার মেয়েকে সুস্থ সবল চাই। আপনি কি সেটা করতে পারবেন? সুনীলবাবুর মুখে এরকম কথা শুনে অনুপ স্যার একটু হেসে বলেন, আমি চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করব। অনুপ স্যার ভালো করে লক্ষ্য করে দেখেন, রুমের সবকটি জানলা বন্ধ হয়ে আছে। একেবারে অন্ধকার হয়ে আছে রুমটি, শুধু লাইটের আলোতেই আলোকিত। তাই তাড়াতাড়ি গিয়ে সবকটা জানলা খুলে দেন এবং পর্দাগুলো সরিয়ে দেন। জানলা দিয়ে সূর্যের আলো সোজা এসে পড়ল নন্দিনীর মুখের ওপর। নন্দিনী ভয়ঙ্কর চিৎকার করে উঠল, যেন সূর্যের আলোতে তার সর্বশরীর আগুনে ঝলসে যাচ্ছে। নন্দিনী চিৎকার করতে করতে পাগলের মতো রুমটির এক কোণায় রাখা আলমারি ও চেয়ারের মধ্যে যে অন্ধকার স্থানটি রয়েছে সেখানে গিয়ে চোখ বন্ধ করে গুটিসুটি মেরে বসে পড়ে। এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়। অনুপ স্যার অর্কর দিকে ঘুরে তাকান, তারপর অর্ককে ইশারা করে বলেন, অর্ক, আগের মতো দরজা জানলাগুলো সব বন্ধ করে দাও, যাতে রুমটি সম্পূর্ণ অন্ধকার হয়ে থাকে। তারপর তোমরা নন্দিনীকে খাটের ওপর শুয়ে হাত পা দড়ি দিয়ে ভালো করে খাটের সাথে বেঁধে দাও। অর্ক, রাজ ও নন্দিনীর বাবা তিনজনে মিলে অনুপ স্যারের কথা মতো সব কাজ করে ফেলে। তারপর অনুপ স্যার সকলকে নিয়ে রুমের বাইরে চলে আসেন এবং পেছন দিয়ে রুমটি ভালো করে বন্ধ করে দেন। সুনীলবাবু বেশ বিরক্ত হয়ে অনুপ স্যারকে জিজ্ঞাসা করেন, এটা কি হলো? অনুপ স্যার খুব শান্ত কণ্ঠে বলে ওঠেন, কোনো রোগের ট্রিটমেন্ট করার আগে জানতে হয় রোগটার উৎপত্তি কোথা থেকে। তারপর অনুপ স্যার রাজের দিকে তাকিয়ে চোখের চশমাটা ঠিক করে বলেন, রাজ, তুমি বলেছিলে না জুসের গ্লাসটার কথা? তো সেই রুমটা কোথায়, আর সেই গ্লাসটাই বা কোথায়? রাজ নন্দিনীর মা অনুপমা দেবীর দিকে তাকাতেই অনুপমা দেবী হাতের ইশারায় তাদেরকে ডেকে নিয়ে যায় সেই ঘরটিতে, যেখানে নন্দিনী জুস খাওয়ার পর খালি গ্লাসটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছিল। অনুপমা দেবী বলেন, এটা আমার মেয়ে নন্দিনীর ঘর। অনুপ স্যার তাকিয়ে দেখেন পোকাগুলো তখনও ওই গ্লাসের মধ্যেই রয়েছে, আর সেখানে একটি মরা মানুষের শরীরে পচে পোকা ধরলে যেমন দুর্গন্ধ বের হয় ঠিক সেরকম দুর্গন্ধ বেরোচ্ছিল। রুমের ভেতর থেকে আসা দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা সকলের পক্ষেই দুর্বিষহ হয়ে উঠেছিল। তাই সকলে রুমালটা দিয়ে নাকটা ভালো করে চেপে ধরে। অনুপ স্যার ভেতরের চারপাশটা খুব ভালো করে দেখেন এবং পর্যবেক্ষণ করে বুঝতে পারেন এই রুমের ভেতরে দাঁড়িয়ে থাকাটা তার কেমন যেন দুর্বিষহ হয়ে উঠছে। তিনি সঙ্গে করে আনা নিজের ব্যাগের ভেতর থেকে একটি গঙ্গা জলের শিশি বার করেন। তারপর হাতে কিছুটা জল নিয়ে কিছু মন্ত্র জপ করার পর সেই গঙ্গা জলটি জুসের গ্লাসের মধ্যে ঢেলে দেন। সকলে অবাক হয়ে দেখেন জুসের গ্লাসের মধ্যে গঙ্গা জলটি পড়তেই তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সেখানে উপস্থিত সকলেই একে অপরের মুখে চাওয়াচাই করতে থাকে। অনুপ স্যার এক ঝলক সকলের দিকে তাকিয়ে সকলের জিজ্ঞাসা শান্ত করার জন্য তিনি নিজেই উত্তরে বলে ওঠেন, আপনারা জানেন এই গ্লাসটির মধ্যে কি ছিল? আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটাই উঠছে যে গঙ্গা জল দেওয়ার সাথে সাথেই গ্লাসটার ভিতরে আগুন জ্বলে উঠল কেন, তাই তো? একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো বড় তন্ত্র সাধনার দ্বারা কারোর ক্ষতি করার জন্য একটা অতৃপ্ত প্রেতাত্মার দরকার হয়, আর সেই প্রেতাত্মার মৃত শরীরের সঙ্গে হয় সেই তন্ত্র সাধনা। সেই তন্ত্র যেই ব্যক্তির ওপরে করা হয় তার জন্য সেই ব্যক্তিটির মাথার চুল, একটু বস্ত্র আর তার শরীরের কয়েক ফোঁটা রক্ত খুব দরকার হয়। সুনীলবাবু খুব সিরিয়াস হয়ে অনুপ স্যারকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি কি বলতে চাইছেন যে আমার মেয়ের ওপরে তন্ত্র সাধনা করা হয়েছে, মানে আমার মেয়েকে ভূতে ধরেছে? অনুপ স্যার বলে ওঠেন,
ভূত ধরা আলাদা জিনিস সুনীলবাবু। ভূত শুধু মানুষের ঘাড়ে ভর করে, তাকে প্রাণে মারে না। কিন্তু নন্দিনীর ওপরে তন্ত্র সাধনা করা হয়েছে, আর তন্ত্র সাধনা একটা মানুষের ওপরে তখনই করা হয় যখন কেউ শত্রুতাবশত সেই ব্যক্তিকে প্রাণে মারতে চায়। নন্দিনীর ওপরে তন্ত্র সাধনা করা হয়েছে, আর নন্দিনীর জুসের মধ্যেই সেই মৃত শবের অবশেষের কিছু অংশ মাত্র মিশিয়ে খাওয়ানো হয়েছে ওকে, যার ফলে সেই প্রেতাত্মাটি নন্দিনীর ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ করেছে, যাতে সে নন্দিনীর আত্মাকে চিরতরে নিজের সঙ্গে নিয়ে যেতে পারে। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা রাজ সব কথা শোনার পর অনুপ স্যারকে জিজ্ঞাসা করে, স্যার, আপনার কথা তো সবই শুনলাম, কিন্তু আপনি নন্দিনীকে এইভাবে বেঁধে রাখলেন কেন? এটা বুঝে উঠতে পারছি না স্যার। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর এই গল্পটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।